হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি ক্লাসিক্যাল মেকানিক্সের নেক্সট পার্ট নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো আমি কালকে আগের দিনের ভিডিওতে যেই জিনিসটা বলতে ভুলে গেছিলেন সেটা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। সাইক্লিক কোঅর্ডিনেট মানে হচ্ছে যে আমরা তো জানি ল্যাগ্রাঞ্জিয়ান এল ইকুয়াল টু হচ্ছে কিউ কে, মানে একটা পজিশন, তার মোমেন্ট, ভেলোসিটি আর টাইম, এই তিনটের ফাংশন হয়, তাই তো। এইবার যদি এল কোনো ক্রমে কিউকের ফাংশন না হয়ে থাকে, অর্থাৎ এল ইজ নট ইকুয়াল টু এল ফাংশন অফ কিউকে, দেন উই ক্যান গেট ডেল্টা এল বাই ডেল্টা কিউকে ইকুয়ালস টু 0। তখন কিউকেটাকে বলা হচ্ছে ওই ল্যাগ্রাঞ্জিয়ান সিস্টেমটার সাইক্লিক কোঅর্ডিনেট। এবার ইকুয়েশন অফ মোশন আমরা কি জানলাম ল্যাগ্রাঞ্জিয়ানের? ডিডিটি অফ ডেল্টা এল বাই ডেল্টা কিউকে ডট মাইনাস ডেল্টা এল বাই ডেল্টা কিউকে ইকুয়াল টু হচ্ছে 0। এটা ইকুয়েশন অফ মোশন ছিল। এবার যদি কিউকে যদি সাইক্লিক কোঅর্ডিনেট হয় তাহলে এই টার্মটা 0 এসে যাবে, যেটা আগে বলে দিলাম। আর এটা হচ্ছে তাহলে ডিডিটি অফ ডেল্টা এল বাই ডেল্টা কিউকে মানে হচ্ছে পিকে, অর্থাৎ মোমেন্টাম, অর্থাৎ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট। ওকে, তাহলে সাইক্লিক কোঅর্ডিনেট একটা থাকলে সেই ল্যাগ্রাঞ্জিয়ান সিস্টেমের যদি পজিশন যে কোঅর্ডিনেট সেটা যদি সাইক্লিক কোঅর্ডিনেট হয় তাহলে তার সেই সিস্টেমটার লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড হয়। তো আজকের যেটা আমি যে বিষয়টায় যাব সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের সেকেন্ড লাস্ট চ্যাপ্টার। এই সেকেন্ড লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স, আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। তো ফ্লুইড ডাইনামিক্স শুরু করার আগে আমি তাহলে সেন্ট্রাল ফোর্সটা শেষ করব। তো সেন্ট্রাল ফোর্স বলতে কি বোঝাচ্ছে? মেনলি সেন্ট্রাল ফোর্স বলতে বোঝাচ্ছে একটা ফোর্স ফিল্ড যেটা ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। ইনভার্স স্কোয়ার ল মানে যে ফোর্সটা সেইটা অলওয়েজ 1/r² এর ফরমেশনে চলবে। আর প্লাস মাইনাসটা ডিপেন্ড করছে কিসের ওপর? না, যদি প্লাস হয়, এখানে যদি মাইনাস দিয়েছি, যদি প্লাস যদি হয় তার মানে ফোর্সটা হয়ে যাবে রিপালসিভ, আর যদি মাইনাস হয় তাহলে ফোর্সটা হয়ে যাবে অ্যাট্রাকটিভ। তো এইটাই হচ্ছে যা ডাইরেকশনের এলোমেলো ভাব যেটা থাকছে। আর 1/r² এটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল ফলো করে। তো এই সেন্ট্রাল ফোর্সের উদাহরণস্বরূপ কি কি বলা যেতে পারে? না, যে বলতে পারো যে আমাদের যে পৃথিবী ঘুরছে, পুরো সোলার সিস্টেমটাই, সূর্য একটা ফোকাসে রয়েছে, সূর্যকে একটা ফোকাসে রেখে পৃথিবী তাকে ইলিপ্টিক্যালি প্রদক্ষিণ করছে, রিভলভ করছে। এবার শুধু পৃথিবী নয়, যত গ্রহ আছে আমাদের সোলার সিস্টেমে সব গ্রহই একটা ইলিপ্টিক্যাল পাথ ধরে সূর্যকে একটা ফোকাসে রেখে তারা ঘুরছে। সেই যে ফোর্স ফিল্ডটা, এই যে সূর্য যে আমাদের প্রত্যেকটা গ্রহকে এইভাবে আকর্ষণ করে রেখেছে, এই যে বলটা, যেই বলের দ্বারা আকর্ষিত হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এই ফোর্স ফিল্ডের সেন্ট্রাল ফোর্সে সেটা হচ্ছে মাইনাস, কারণ এটা অ্যাট্রাকটিভ ফোর্স আমাদের অ্যাট্রাক্ট করে রেখেছে। এইবার এইটাই যখন আবার কোনো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে আসে তখন আবার দেখব যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারিপাশে ঘোরে, সেটাও একটা সেন্ট্রাল ফোর্সের উদাহরণ হতে পারে। আবার কি হতে পারে না, কোনো যদি দেখি যে দুটো সম চার্জ যদি পরস্পরের কাছাকাছি আনা হয় তাহলে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক যে কুলম্বিক ফোর্সটা সেটা হয়ে যায় Q1Q2/4πε0r²। আর হচ্ছে কিউ আর কিউ2-র মধ্যে ডিস্টেন্স, আর ε0 হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি। তো Q1Q2/4πε0r², তাহলে এটা যেহেতু দুটো চার্জ যদি পজিটিভ চার্জ হয় তাহলে এটা সাইনটা পজিটিভ ফোর্স হচ্ছে, অর্থাৎ রিপালসিভ। তাদের মধ্যে দুটো সম আয়ন বা সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। আবার যদি একটা +1 আর একটা +2 চার্জ, +1 আর একটা -1 চার্জ থাকে, তখন এটা তাহলে মাইনাস চলে আসবে, তখন সেটা হয়ে যাবে অ্যাট্রাকটিভ। তো এরকম এইগুলো যে ফোর্স ফিল্ডগুলো, এটাই হচ্ছে সেন্ট্রাল ফোর্স ফিল্ডের উদাহরণ। তো এবার আমরা সেন্ট্রাল ফোর্স ফিল্ডের ডেফিনেশনটা কি সেইটা জানবো। সেন্ট্রাল ফোর্স ফিল্ডের ডেফিনেশনটা হচ্ছে কি না, সেন্ট্রাল ফোর্স ফিল্ড একটা না, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি না, কোনো একটা পয়েন্ট আছে, সেখান থেকে তোমার সেই দিকে বা তার থেকে দূরে, অর্থাৎ টুয়ার্ডস দ্য পয়েন্ট অর অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, যে ফোর্স ফিল্ডটা অ্যাপ্লাই, মানে ফোর্সটার ইয়েটা থাকে, যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখা যায়, সেই
ফিল্ডটাকে তোমার সেন্ট্রাল ফোর্স ফিল্ড বলে। আর যেটা হচ্ছে সেটা এই এফটা অলওয়েজ পজিশন ভেক্টরের সঙ্গে ফাংশন হয়, অর্থাৎ পজিশন ভেক্টরের যদি আর হয় পজিশন ভেক্টর, তাহলে তার উপর নির্ভর করে এই ফোর্সটা। এই তো যেটা বললাম যে পজিশন ভেক্টরের উপর নির্ভর করছে কেন না, যদি টুয়ার্ডস হয় তার মানে অ্যাট্রাকটিভ নেগেটিভ সাইন, যদি অ্যাওয়ে হয় তাহলে পজিটিভ সাইন অর্থাৎ রিপালসিভ। এইটাই হচ্ছে সেন্ট্রাল ফোর্সের মেন দুটো বৈশিষ্ট্য। তো এবার সেন্ট্রাল ফোর্সের কিছু প্রপার্টি রয়েছে, তো সেই প্রপার্টিগুলো এবার আমরা জানবো। আর এই সেন্ট্রাল ফোর্স ফিল্ডে যে পার্টিকেলটা যে ট্র্যাজেক্টরিতে সে পাথটা ড্র করছে সেই জিনিসটাকে, সেই পার্টটাকে বলা হচ্ছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অরবিট। তো সেন্ট্রাল ফোর্সের প্রাথমিক যে প্রপার্টি, যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে যে এই সেন্ট্রাল ফোর্সের দ্বারা একটা মেনি বডি সিস্টেমকে ওয়ান বডি সিস্টেমে পরিণত করে তাকে ইভ্যালুয়েট করা যায়। তো মনে করি আমি একটা টু বডি সিস্টেম নিচ্ছি। তো টু বডি সিস্টেম, একটার মাস হচ্ছে m1 আর একটার মাস হচ্ছে m2। ওকে, তো একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2, আর এটা অরিজিন, একটার ডিসটেন্স হচ্ছে r1 পজিশন ভেক্টর, আর একটার হচ্ছে r2, আর এইটা হচ্ছে ক্যাপিটাল R, যেটা হচ্ছে r2 মাইনাস r1। ঠিক আছে, তো এখন m1 ফোর্সটার, m1 পার্টিকেলের জন্য m2 এর উপর কত ফোর্স হবে না F12, আর m2 এর জন্য m1 এর কত হবে সেটা হবে F21। বাই দ্য ল অফ নিউটনস থার্ড ল অফ মোশন we know that every action has equal and opposite reaction force, so F12 is equals to minus of F21। এইবার আমি যদি সিস্টেমটার উপর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে m1 r1 ডবল ডট ইকুয়েশন অফ মোশন কত হবে F1e প্লাস F12, আর m2 পার্টিকেলের ক্ষেত্রে কত হবে F2e প্লাস F21, যেটা আমি F2e মাইনাস F12ও লিখতে পারি। এবার আমি দুটোকে যদি যোগ করি তাহলে আসবে m1 r1 ডবল ডট প্লাস m2 r2 ডবল ডট, অবশ্যই ভেক্টর সাইন আছে, না দিলেও চলবে কারণ এখানে আমি ভেক্টর সাইন ওইদিকে দিইনি। ওকে, এটা অবশ্যই ভেক্টর সাইন থাকবে, তাহলে মাইনাস হবে, কারণ ভেক্টরের ক্ষেত্রেই সাইনটা ম্যাটার করে। ওকে, তাহলে এখান থেকে পাবো F12 আর F21 এটা কেটে কেটে যাবে, তাহলে F1e প্লাস F2e। ওকে, তো এখন আমি যদি সেন্টার অফ মাসে যাই, সেন্টার অফ মাস যদি এইখানে হয় তাহলে এটা একটা RCM হবে। তাহলে এখন হচ্ছে কত m1 r1 প্লাস m2 r2 দুটোর যদি ডট আমি কনজারভেশন অফ মোমেন্টাম যদি ধরি তাহলে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু r1 ইন্টু হচ্ছে r পজিশন ভেক্টর। এবার আমি যদি ডট প্রোডাক্ট করি আবার ডেরিভেটিভ করি তাহলে আসবে m1 r1 ডবল ডট প্লাস m2 r2 ডবল ডট ইকুয়াল টু m1 প্লাস m2 r ডবল ডট। তাহলে এখানে আমি বসাতে পারি m1 প্লাস m2 into r double dot equal to f1e plus f2e। যে অস্পষ্ট হয়ে থাকে তাহলে এখানে আমি পরিষ্কার করে এটা লিখে দিয়েছি, দেখে নিতে পারো। সো এবার যদি পজিশন ভেক্টর r equal to r1 minus r2 হয় আর পজিশনগুলো যদি দুটোর মধ্যে ইনফাইনাইট হয়, দুটো পার্টিকেল দুটো m1 আর m2 এর মধ্যে যদি ইনফাইনাইট হয় তাহলে এখান থেকে একটা জিনিস লেখা যায় ফার্স্ট অফ অল r1 ডবল ডট মাইনাস r2 ডবল ডট ইকুয়াল টু হচ্ছে f1e বাই m1 মাইনাস f2e বাই m2
প্লাস F12 বাই M1 প্লাস F12 বাই M2। সো ফর লার্জ ডিস্টেন্স এই টার্মটা হয়ে যাবে 0, তাহলে এইটা পড়ে থাকবে। তাহলে F12 যদি কমন নিয়ে নিই তাহলে হবে হচ্ছে 1 বাই M1 প্লাস 1 বাই M2। আর এদিকে তো R1 ক্যাপিটাল R1 ডবল ডট আছে। এখন এটাকে যদি লসাগু করে এইদিকে নিয়ে আসি তাহলে আসবে M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু R ডবল ডট ইকুয়াল টু F12। তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে মিউ R ডবল ডট ইকুয়াল টু F12। এই মিউটা হচ্ছে রিডিউসড মাস। এই রিডিউসড মাস ইউজ করে দুটো ডবল বডিকে সিঙ্গেল বডিতে কনভার্ট করে সেখান থেকে ফোর্সটা রিডিউস করা যেতে পারে। এবার নেক্সট চার্টে প্রপার্টি, প্রথম হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে কার্ল F 0, সেইটা প্রুফ করব কি করে না, আমি এখানে F ইকুয়াল টু কত জানি, FR R ক্যাপ। এবার FR এর সাথে যদি এখানে R দিয়ে ভাগ করি তাহলে এখানে R ভেক্টর পেয়ে যাব। পুরোটাকে একটা ফাংশন GR ধরে নিলাম ইন্টু R ভেক্টর ধরে নিলাম। এইবার আমি কার্ল লিখছি। কার্ল F যদি করি তাহলে কার্ল অফ আমার থাকছে GR ইন্টু R ভেক্টর। এটা কত হবে, একটা হবে হচ্ছে কার্ল অফ GR R ভেক্টর প্লাস GRটা বাইরে থাকবে কার্ল অফ R। আর এখানে যদি R থেকে আমি যদি এটা R ক্যাপ করে দিই আর এখানে যদি R নিয়ে চলে আসি তাহলে কার্ল অফ R ক্যাপ অবশ্যই 0, আর এখানে কার্ল অফ R তো 0 হয়, তাহলে অলওয়েজ দুটো 0 হয়ে যাবে, কনজার্ভড। আর একটা দ্বিতীয়ত হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সে যখন কোনো পার্টিকেল থাকে মানে ফোর্স ফিল্ডে অ্যাপ্লাই হয় তখন সে একটা প্লেনে থাকে। প্লেনে থাকে মানে একটা তলের মধ্যে আবদ্ধ থাকে। সেটা কি করে প্রুফ করব না, আমরা জানি R ক্রস F ইকুয়াল টু হচ্ছে 0। সেটা আসার আগে আমি বলতে চাই এই যে R ক্রস F 0 তার মানে কি বোঝাচ্ছে, টর্ক 0। তো 2 নম্বরে প্লেনের মধ্যে আছে সেইটা কোপ্লেনারের থেকে তার থেকে বলবো যে এইটা বোঝায় যে টর্ক 0 তার মানে কি বোঝাচ্ছে না, F মানে হচ্ছে m ইন্টু dvdt ইকুয়াল টু 0। এবার ddt কে আমি বাইরে আনতে পারি, তাহলে আসবে R ক্রস mv ইকুয়াল টু 0। আর যেহেতু t এর ফাংশন নয় তাই drdt 0 হবে, তাই এখানে নিয়ে আসলাম এটা। R ক্রস mv মানে R ক্রস p মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সরি এটা ddt আছে, ddt অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু 0। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কনজার্ভড, অ্যাঙ্গুলার L কনস্ট্যান্ট বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড। এইবার আসবো আমি, যেহেতু টর্ক 0 অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড, তো আমি এমটাকে সরিয়ে দিতে পারি এখান থেকে, এমটা 0 হয়ে যাচ্ছে। ddt অফ R ক্রস v ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ R ক্রস v ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি সাপোজ এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল H, ঠিক আছে। তাহলে R ক্রস v ক্যাপিটাল H, তাহলে R ডট R ক্রস v ইকুয়াল টু কত না 0, অর্থাৎ R ডট ক্যাপিটাল H ভেক্টর হচ্ছে 0, মানে আর H এর উপর লম্ব, পজিশন ভেক্টরটা তাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর R ক্রস v এর উপর লম্ব যেহেতু,
তাই এটা বোঝাচ্ছে যে এটা একটা প্লেনের মধ্যে, ট্র্যাজেক্টরিটা একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ। আর লাস্ট যেই প্রপার্টি সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স ফিল্ডে কোনো পার্টিকেল থাকলে তার রেডিয়াল ভেলোসিটি অলওয়েজ জিরো হয়, সরি কনস্ট্যান্ট হয়। তো সাপোজ আমি এটা করছি যে পার্টিকেলটা একটা ফিল্ডে ঘুরছে, তো অ্যাট টাইম ডেল্টা টিতে T1-এ এম এ ছিল, পরে এন এ পৌঁছলো, তাহলে ডেল্টা টি টাইম ইন্টারভালের মধ্যে সে এখান থেকে এখানে গেল, এম থেকে এন এ পার্টিকেলটা, ঠিক আছে। তাহলে এটার পজিশন ভেক্টর হচ্ছে আর, আর এটা হচ্ছে আর প্লাস ডেল্টা আর। তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে হচ্ছে ডেল্টা ইকুয়াল টু হাফ ইন্টু আর ক্রস ডেল্টা আর এর ম্যাগনিটিউড, ওকে। এইবার ডেল্টা টাইম টি ইনস্ট্যান্টে হয়েছে, তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু হাফ অফ আর ক্রস ডেল্টা আর বাই ডেল্টা টি। এবার যদি বোথ সাইড লিমিট নিই, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি লিখতে পারি হাফ আর ক্রস লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি। অতএব ডিএ বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ আর ক্রস ডিআর ডিটি, অর্থাৎ হাফ অফ আর ক্রস ভি, উপরে নিচে এম দিয়ে গুণ করলে পেয়ে যাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই এম বাই এল বাই টুয়াইস এম। তাহলে যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট আর পার্টিকেলটার মাসও কনস্ট্যান্ট, তাহলে এল বাই টুয়াইস এম পুরো কোয়ান্টিটিটাই কনস্ট্যান্ট, তার মানে এরিয়াল ভেলোসিটি হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন অফ আ পার্টিকেল আন্ডার সেন্ট্রাল ফোর্স। তো একটা পার্টিকেল যখন সেন্ট্রাল ফোর্স ফিল্ডে ঘুরছে, তার মানে তো তাকে পোলার ইকুয়েশন দিয়ে, পোলার কোঅর্ডিনেট ইউজ করে তার ইকুয়েশন অফ মোশন বার করাই ভালো হবে। তো সেটার ইকুয়েশন অফ মোশনটা দাঁড়াচ্ছে m ইন্টু আর ডট স্কোয়ার মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এটা হচ্ছে আর ক্যাপ। আমি একটু এই দিক থেকে লিখছি, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ প্লাস আর থিটা ডবল ডট প্লাস 2r ডট থিটা ডট থিটা ক্যাপ ইকুয়াল টু হচ্ছে এফ আর আর ক্যাপ, অর্থাৎ টোটাল ফোর্সটা। এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। তো এক্ষেত্রে যে শুধু এই পার্টটুকুটাই হচ্ছে এফ আর আর ক্যাপের সঙ্গে সমান, এই পার্টটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পেতে পারি ddt of r square theta dot, ddt of r square যদি theta dot করি ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে r square theta dot ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, মনে করছি এটা স্মল h। তাহলে ভালো করে দেখে রাখো, r স্কয়ার আমি এখানে লিখে রাখছি r স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার থিটা ইকুয়াল টু এইচ, এটা কনস্ট্যান্ট। এবার আমি ফার্স্ট পার্টটায় আসছি। তা আমি একটা অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি r ইকুয়াল টু 1 বাই ইউ, অর্থাৎ ইউ ইকুয়াল টু 1 বাই আর। এবার যদি r ডট করি তাহলে আসবে মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডি ইউ ডিটি, এখান থেকে করতে পারি মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডি ইউ বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি।
আর আর স্কোয়ার যে, তাহলে আমি এখানে থিটা ইকুয়াল টু লিখতে পারি এইচ বাই আর স্কোয়ার। এইচ বাই আর স্কোয়ার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু এইচ ইউ স্কোয়ার, সরি থিটা ডট ইকুয়াল টু এইচ ইউ স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার ডি ইউ ডি থিটা, এখানে থিটা থিটা ডটের ভ্যালু বসিয়ে দেবো এইচ ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার ভি স্কোয়ার কেটে গেল, থাকলো এইচ ইন্টু ডি ইউ ডি থিটা। এইবার আমি আর ডবল ডট নিলাম, তাহলে মাইনাস এইচ থাকছে, ডি টু ইউ ডি থিটা টু থাকছে, ইন্টু আবার আরেকটা থিটা ডট থাকছে। থিটা ডটের ভ্যালু যদি পুট করি তাহলে আসছে এইচ মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু। তাহলে এই দুটো ভ্যালু এবার আমি এখানে পুট করব। সো এখানে আমি লিখতে পারি, আমি এটা লিখতে পারি আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইকুয়াল টু এফ আর বাই এম। আর ডবল ডটের জায়গায় লিখবো মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু মাইনাস আর মানে কত না ওয়ান বাই ইউ, আর থিটা ডট মানে কত এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এফ ফাংশন অফ, এবার করে দিলাম ওয়ান বাই ইউ ইন্টু এম। এখানে ইউ দিয়ে ইউ কিউব হয়ে গেল, কেটে গেল, মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার যদি কমন নিয়ে ওদিকে চলে যায় তাহলে পড়ে থাকবে ডি টু ইউ ডি থিটা টু প্লাস হয়ে যাবে এটা, আর এখানে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার এইদিকে চলে গেল, এখানে ইউ কিউব ছিল ইউ, শুধু ইউ পড়ে থাকবে, এদিকে চলে আসবে মাইনাস ওয়ান বাই ইউ এম এইচ ইউ। এইটা হচ্ছে দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ মোশন অফ আ পার্টিকেল ইন আ সেন্ট্রাল ফোর্স ফিল্ড। এবার আমরা জানি যেহেতু এটা একটা রাউন্ড পাথ অর্থাৎ ইলিপ্টিক্যাল বা সার্কুলার পাথে ঘুরছে, তার মানে এর লিনিয়ার মোমেন্টাম থাকছে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকছে, আর অবশ্যই এনার্জি থাকছে। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের আমি কনজারভেশন দেখিয়ে দিয়েছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড, এবার দেখাবো যে এনার্জিও কনজার্ভ পুরো সিস্টেমটা। তো আমি জানি যে দুটো ইকুয়েশন অফ মোশন থেকে এই এক নম্বর ইকুয়েশনের সঙ্গে আমি আর ডট গুণ করব, আর দু নম্বর ইকুয়েশনের সাথে আমি আর থিটা ডট গুণ করব, করে দুটোকে যোগ করব। তো যোগ করলে যেটা পাবো, আমি এমটা এরকমভাবে লিখলাম, দিয়ে ব্র্যাকেটে টোটাল হবে যেটা আর ডট আর ডবল ডট মাইনাস আর ডট আর থিটা ডট স্কোয়ার, এইবার প্লাস আর স্কোয়ার থিটা ডট থিটা ডবল ডট প্লাস টু আর আর ডট থিটা ডট স্কোয়ার, টোটাল ইকুয়াল টু হচ্ছে আর ডট ইন্টু এফ আর। এবার এখানে এই দুটো টার্ম সমান আছে, তো প্লাস মাইনাস হবে আর ডট আর ডবল ডট প্লাস আর আর ডট থিটা ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট থিটা ডবল ডট ইকুয়াল টু আর ডট এফ আর। এবার যেটা করব নেক্সট পার্টে, এম আমি একটা সামনে হাফ নিয়ে নিচ্ছি, এম বাই টু করে দিলাম, ইন্টু ডিডিটি অফ আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট স্কোয়ার। দেখবো আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট স্কোয়ার যদি এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমার এই টার্মটা আসবে ইন্টু টু, তাই টুটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি হাফ সামনে কমন নিয়ে নিয়েছি। আর এইটা যদি এইদিকে টানি তাহলে হয়ে যাবে এটা ডিডিটি অফ ইন্টিগ্রেশন এফ আর ডিআর ইকুয়াল টু জিরো, এফ আর ডিআর ইকুয়াল টু জিরো। এবার আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে, আমি এখানে টি দিয়ে ডিনোট করছি, টি কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ এম ভি ডট ভি, অর্থাৎ হাফ এম
r dot r cap plus r theta dot square এটা ছিল r স্কয়ার, তাহলে r theta dot theta cap dot product of r dot r cap plus r theta dot theta cap ডট প্রোডাক্ট করলে আমার এই টার্মটা আসবে। তার মানে এই টার্মটা হয়ে গেল টোটাল কাইনেটিক এনার্জি টি। তাহলে এইটা হয়ে গেল কাইনেটিক এনার্জি, এই টার্মটা টি। এইবার আসছি, আচ্ছা এখানে আমি যদি এটা এইভাবে লিখি ddt অফ হাফ m r ডট স্কয়ার প্লাস r স্কয়ার থিটা ডট স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ fr dr ইকুয়াল টু 0, তাহলেই একমাত্র এটা কনস্ট্যান্ট হচ্ছে হাফ m r ডট স্কয়ার প্লাস r স্কয়ার থিটা ডট স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন fr dr ইকুয়াল টু 0। তো সুতরাং আমি এই টার্মটা দেখিয়ে দিলাম যেটা হচ্ছে সিস্টেমটার কাইনেটিক এনার্জি টি। এখন যেহেতু এটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আছে, তাহলে F ইকুয়াল টু অবশ্যই মাইনাস গ্র্যাড ভি, যেখানে ভি একটা পোটেনশিয়াল, অর্থাৎ মাইনাস ডিভি ডিআর তাহলে এফ এর ক্ষেত্রে এখানে ডিভি ডিআর পুট করা যেতে পারে। তাহলে ইন্টিগ্রেশন এরকম ভাবে লিখছি মাইনাস এফআর ডিআর, এটা ইন্টিগ্রেশন ডিভি বাই ডিআর ইন্টু ডিআর লেখা যেতে পারে, যেটা চলে আসবে ভি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই টার্মটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি ভি, অবশ্যই এটা হয়ে যাবে তাহলে প্লাস, তাহলে টি প্লাস ভি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এনার্জি সিস্টেমটার কনজার্ভড। এইখানে আরেকটা নোট যেটা কনজারভেশন অফ এনার্জির আছে, আমরা যেটা বললাম কি না এফ ইন্টু এম ইন্টু হাফ এম আর ডট স্কোয়ার প্লাস হাফ অফ এম আর থিটা ডট আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস ভি ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট, তাই তো। এখন এই টার্মটাকে যদি হাফ এম স্কোয়ার আর টু দি পাওয়ার 4 থিটা ডট স্কোয়ার করে দিই, দিয়ে নিচে এম আর স্কোয়ার করে দিই প্লাস ভি করি, আর এখানে যদি হাফ অফ এম আর ডট স্কোয়ার থাকে, নেক্সট টার্মে লিখতে পারি হাফ এম আর ডট স্কোয়ার প্লাস এইটা হয়ে যাবে, তাহলে একেবারে লিখতে পারি এম আর স্কোয়ারকে এল স্কোয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার বাই টুয়াইস এম আর স্কোয়ার প্লাস ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই পুরো টার্মটাকে বলা হচ্ছে ভি এফেক্টিভ, অর্থাৎ এই এল স্কোয়ার বাই টু এম আর স্কোয়ারটা ধরা হচ্ছে যে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য যে পোটেনশিয়াল, সেটা হচ্ছে এটা অবশ্যই প্লাস সাইন ইন্টু এল স্কোয়ার বাই টুয়াইস এম আর স্কোয়ার। এই টোটাল এই পোটেনশিয়াল প্লাস আসল পোটেনশিয়াল দুটো যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল, আর এটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম। টোটাল যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। সো নেক্সট আরও দুটো জিনিস বাকি থাকলো, সেই দুটো জিনিস আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আমি ডাইরেক্ট চলে আসি কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। তো জোহানেস কেপলার, যিনি এই তিনটে সূত্র দেন প্ল্যানেট গ্রহের গতির ওপর, ইনি প্রথম অ্যাস্ট্রোনমিকে ফিজিক্সের সাথে যুক্ত করেন। আর ইনি এই পুরো তিনটে ল আবিষ্কার করতে উনি টাইম নিয়েছিলেন 18 বছর। 18 বছরের কঠোর পরিশ্রম, কঠোর তপস্যার পর এই তিনটে ল তিনি দিতে পেরেছিলেন একদম সঠিকভাবে। আর যেটা বলার কথা, উনি যেই সময় করেছিলেন, আর এই সময় যদি কেউ 18 বছর ধরে একটা জিনিসের প্রতি লেগে থাকে, তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে তার অবস্থা কি হবে। তো যেহেতু উনি ওই টাইমে ছিলেন, তাই উনি ধৈর্য ধরে করে রাখতে পেরেছিলেন। অবশ্য এই সময় হতে গেলে আরও বেশি কথা শুনতে হতো, যতটা ওই সময় হয়তো তিনি শুনেছিলেন আমার জানা নেই। প্ল্যান চেট করে ডাকতে হবে জানার জন্য। তো প্রথমত যেটা বলছে, 1 নম্বর
অল প্ল্যানেট মুভ ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিটস রাউন্ড দ্য সান, সান বিং ইন এ ফোকাস। গ্রহগুলো বললাম যেটা, যে সূর্যকে একটা যে কোনো ফোকাসে রেখে ইলিপ্টিক্যাল পাথে সূর্যকে প্রদক্ষিণ করে, 1 নম্বর। 2 নম্বর বলছে দ্য রেডিয়াল ভেক্টর আর অফ দ্য প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইম, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। এরিয়াল ভেলোসিটি আমি কনস্ট্যান্ট সেটা আগে দেখিয়েই দিয়েছি। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 টাইম পিরিয়ড অফ দ্য, মানে যে রোটেশনের টাইম পিরিয়ডের স্কোয়ার সেই ইলিপ্টিক্যাল পাথটার সেমি মেজর অ্যাক্সিসের কিউবের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এই তিনটে তিনি ভিডিও দেন, এই তিনটে ভিডিও বলে তিনটে তিনি সূত্র দেন 18 বছরের কঠোর তপস্যার পর। সো আমি আজকে ফার্স্ট লটা আলোচনা করছি না, ফার্স্ট লটা নেক্সট ভিডিওতে বলে দেবো। সেকেন্ড লতে কি বলেছিল, সেকেন্ড লতে মেনলি বলেছিল যে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ হাফ অফ এরিয়াল ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট এরিয়া ডেল্টা ইকুয়াল টু হচ্ছে আর ক্রস আর ডেল্টা থিটা, আর ক্রস আর ডেল্টা থিটা। সেটা ম্যাগনিটিউড নিতে গেলে হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার ডেল্টা থিটা। এবার যদি ডেল্টা এ বাই ডেল্টা থিটা করি আর লিমিট নিই ডেল্টা টি টেন্স টু 0, তাহলে এটা হয়ে যাবে ডিএ ডিটি। তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। ডি থিটা ডিটি মানে এইচ বলেই দিয়েছি, তাহলে আর স্কোয়ার এইচ বাই 2, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। আর ফাইনালি থার্ড ল যেটা বলছে, তো আমরা জানি টাইম পিরিয়ড ইকুয়াল টু হচ্ছে এরিয়া অফ দ্য ইলিপস পাই এ বি, এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, ইনটু এরিয়াল ভেলোসিটি এইচ বাই 2। আর সেমি লেটাস রেক্টাম বি স্কোয়ার বাই এ, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো কি। সেখান থেকে পাই হচ্ছে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার, এল এর রুট দিয়ে দিলাম। তাহলে এখানে যদি সেটা পুট করি তাহলে আসবে পাই 2 পাই বাই এইচ থাকলো, আর বি এর জায়গায় বসিয়ে দিলাম এ ইন্টু এ বাই হাফ ইন্টু রুট এল, অর্থাৎ এখান থেকে করলাম 2 পাই বাই এইচ ইন্টু রুট ওভার এল। এটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে হয়ে যাবে টি স্কোয়ার ইকুয়াল টু এ কিউব। কনস্ট্যান্ট ধরলে এটা টি স্কোয়ার নিলে এ কিউব চলে আসবে। তো এইটাই হচ্ছে থার্ড ল। তো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি ফার্স্ট লটা আলোচনা করব আর প্লাস সেটা দেখবো যে কোন সিস্টেমে আছে। ওকে।